আমরা এখন আলোচনা করব তুল্য সংখ্যা এবং তুল্য ভর নিয়ে। আমাদের এই রাসায়নিক গণনা চ্যাপ্টারের জন্য তুল্য সংখ্যা জিনিসটা হচ্ছে একটা ম্যাজিক্যাল একটা টার্ম। কেন ম্যাজিক্যাল টার্ম বললাম? ব্যাপারটা হচ্ছে যখন আমরা এই তুল্য সংখ্যা জিনিসটা কি সেই জিনিসটা একটু ভালোভাবে বুঝবো এবং এই জিনিসটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো কেন আমরা এই তুল্য সংখ্যাটাকে একটা ম্যাজিক্যাল টার্ম বললাম। এখন ঘটনাটা হচ্ছে তুল্য সংখ্যা জিনিসটা কি, তুল্য সংখ্যাটা কোথায় আমাদের ব্যবহার হয় এবং তুল্য সংখ্যাটা কেন আমাদের জানতে হবে। তুল্য সংখ্যা ব্যাপারটা দিকে একটু আমরা যদি খেয়াল করি, তুল্য সংখ্যার সংজ্ঞা হিসাবে নরমালি প্রচলিত হচ্ছে একটা যৌগের কথা চিন্তা করো কিংবা একটা মৌলের কথা চিন্তা করো। সে মৌলটা যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিংবা যৌগটা যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে কিংবা ত্যাগ করে তাকেই বলা হয় তুল্য সংখ্যা বলা হয়। বাট ওই টার্মটা দ্বারা আমরা সবসময় আসলে তুল্য সংখ্যাটা বের করতে পারবো না। তুল্য সংখ্যাটা আমাদের বিভিন্নভাবে বের করা যায় এবং প্রত্যেকটা তুল্য সংখ্যা বের করার জন্য আমি তোমাদের খুবই সহজ সহজ কিছু বিষয় শিখিয়ে দেব। সেই সহজ বিষয়গুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই তুল্য সংখ্যাটা বের করতে পারবে। তুল্য সংখ্যাটা আমরা কার কার জন্য শিখবো একটু দেখে নাও জিনিসটা। আমরা তুল্য সংখ্যাটা প্রথমত শিখবো ধাতু এবং অধাতুর জন্য। ধাতু কিংবা অধাতুর জন্য আমরা তুল্য সংখ্যাটা শিখবো। আমরা শিখব তুল্য সংখ্যাটা অ্যাসিডের জন্য। আমি একটু উপরে লিখি। আমরা অ্যাসিডের জন্য তুল্য সংখ্যাটা শিখব। তারপর আমরা শিখব ক্ষার বা ক্ষারকের জন্য আমরা তুল্য সংখ্যাটা শিখব। আমরা ক্ষার বা ক্ষারকের জন্য আমরা তুল্য সংখ্যাটা শিখব এবং লাস্ট ওয়ান যেটা আছে আমাদের লবণের জন্য আমরা তুল্য সংখ্যা শিখব। আমাদের রাসায়নিক গণনার জন্য মোটামুটি এই জিনিসগুলো তুল্য সংখ্যা জানলেই আমাদের হয়ে যায়। তবে এর সাথে সাথে আমি ছোট্ট করে একটু বলে দেব তোমাদের, যেটা তুল্য সংখ্যা সেটা হচ্ছে জারক বিজারক পদার্থ যেগুলো আছে সেগুলো তুল্য সংখ্যাটা কিভাবে বের করা যায়, যেগুলো আমাদের জারণ বিজারণে দরকার হবে। আমাদের রাসায়নিক গণনার ভিতর এই ব্যাপারগুলো খুব একটা দরকার নেই, বাট আমি তোমাদের বলে দিব যে কিভাবে জারক বিজারকের তুল্য সংখ্যাটা তুমি বের করতে পারবে। প্রথম কথা হচ্ছে ধাতু কিংবা অধাতু। আমরা ধাতু বলতে কাদের বুঝি? ধাতু ধরো আমাদের সোডিয়াম হতে পারে একটা ধাতু, ক্যালসিয়াম হতে পারে একটা ধাতু, ক্লোরিন হতে পারে একটা অধাতু। এই যে আমাদের ধাতু কিংবা অধাতুগুলো, এদের জন্য আমরা খুব সহজভাবে যে জিনিসটা মাথায় রাখবো, ধাতু কিংবা অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে তার তুল্য সংখ্যা। অর্থাৎ যোজনীটা যে ইউজ করবো আমরা, সেই যোজনীটাই হচ্ছে আমাদের কি এর তুল্য সংখ্যা হিসেবে ব্যবহার হবে। যেমন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, আমাদের সোডিয়ামের যোজনী হচ্ছে ১, তার মানে আমরা বলতে পারি কি সোডিয়ামের তুল্য সংখ্যাটাও আমাদের কত হবে? ১ হবে। আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, আমরা সবাই কিন্তু জানি যে ক্যালসিয়ামের যোজনী কত? ২, তার মানে এর তুল্য সংখ্যাটাও কত হবে? আমাদের ২ হবে। অপরপক্ষে তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনের আমাদের জানি এটা গ্রুপ 17 এর মৌল, অর্থাৎ ক্লোরিনের যোজনী হচ্ছে ১, তার মানে এটার আমরা কি বলতে পারবো কত? তুল্য সংখ্যাটাও হচ্ছে কত? আমাদের ১। তুমি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের গ্রুপ ২ এর মৌল, তার মানে এর যোজনী হচ্ছে কত? আমাদের ২, তার মানে এর তুল্য সংখ্যাটা কত হবে? আমাদের ২ হবে। তার মানে ধাতু কিংবা অধাতুর তুল্য সংখ্যাটা আমরা এভাবে বের করতে পারি। এই তুল্য সংখ্যা দ্বারা আমরা পরবর্তীতে তুল্য ভরটা ইউজ করব, আমরা বের করব আমরা তুল্য ভরটা। তো কিভাবে বের করবো সেটা আমরা তুল্য সংখ্যাটা শেখার পর তারপর আমরা জেনে নিব। এখন আসো তোমার এই এসিড এবং ক্ষারক, এই ২টার জন্য খুবই সহজে তুমি তুল্য সংখ্যাটা বের করতে পারবে। তুল্য সংখ্যাটা বের করার জন্য নানা রকম পদ্ধতি আছে, বাট সবথেকে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা এসিড বলতে কাদেরকে বুঝি? এসিডের বিভিন্ন রকম সংজ্ঞা আমাদের আছে, বিভিন্ন বিজ্ঞানী এসিডের আমাদের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। তবে সবথেকে সহজভাবে আমরা এসিডকে চিনি কিভাবে? আমাদের যে সকল যৌগের ভিতর তোমার কি থাকে বলো? হাইড্রোজেন থাকে, বা যে সকল যৌগ আমাদের জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করতে পারে তাদেরকে আমরা এসিড বলে চিনি। এখন একটা এসিডের তুল্য সংখ্যাটা কত হবে? এসিডের তুল্য সংখ্যাটা হবে একটা এসিডের ভিতর যতগুলো হাইড্রোজেন থাকে, এসিডে যতগুলো হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট, যতগুলো হাইড্রোজেন থাকে। আর এটাকে আমরা যদি একদম কারেক্টলি বলতে চাই তাহলে যেভাবে আমরা বলবো, এসিড জলীয় দ্রবণে এসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন প্রদান করে, এসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন প্রদান করে, যতগুলো H+ আয়ন প্রদান করে, অর্থাৎ H+ আয়ন প্রদান করে, তাকে আমরা কি বলবো? ওই এসিডের তুল্য সংখ্যা বলবো। যেমন আমরা একটু যদি খেয়াল করি, নরমাল গুলো দেখি, ব্যতিক্রমটাও আমরা দেখবো, ব্যতিক্রমটা পরে দেখবো আমরা। তুমি যদি একটা এসিডের কথা চিন্তা করো, কেমন এসিড? ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হচ্ছে যার সংকেত। তুমি এই এসিডটার ভিতর কি দেখতে পাচ্ছ? দেখো তো, এই এসিডটার ভিতর তোমার হাইড্রোজেন আছে কয়টা? দেখো, হাইড্রোজেন আছে একটা। যেহেতু এসিডের ভিতর একটা হাইড্রোজেন আছে, তার মানে এর তুল্য সংখ্যাটা কত হবে বলো তো? ১ হবে এর তুল্য সংখ্যা।
আবার আমরা যদি আরেকটা অ্যাসিডের কথা চিন্তা করি, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এই অ্যাসিডটার ভিতর তোমার হাইড্রোজেন আছে কয়টা? দেখো 2টা হাইড্রোজেন আছে। যেহেতু এর মধ্যে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এর তুল্য সংখ্যাটাও কত হবে? আমাদের 2 হবে। আবার আমরা যদি অন্য আরেকটা অ্যাসিডের কথা চিন্তা করি, যে অ্যাসিডটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4, এই অ্যাসিডটার দিকে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা দেখতে পাবো এই অ্যাসিডটার ভিতর হাইড্রোজেন আছে কয়টা? আমাদের 3টা হাইড্রোজেন আছে। যেহেতু আমাদের এই অ্যাসিডের ভিতর 3টা হাইড্রোজেন আছে, তার মানে এই অ্যাসিডের আমাদের তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। তুমি যদি অন্য আরেকটা অ্যাসিডের কথা চিন্তা করো, যেমন HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডটার ভিতর তুমি কি দেখতে পাচ্ছ? হাইড্রোজেন একটা আছে, তার মানে এর তুল্য সংখ্যাটা হবে 1। এখন এটা আমরা কি প্রথমটার মাধ্যমে বললাম অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন থাকে। এখন এই যে অ্যাসিডগুলো আমি লিখলাম, আমাদের সালফিউরিক অ্যাসিড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড, প্রত্যেকটা অ্যাসিডকে যদি আমরা পানির সাথে যোগ করি অর্থাৎ জলীয় দ্রবণ তৈরি করি, আমরা দেখতে পারবো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা H+ আয়ন প্রদান করে, তাই এর তুল্য সংখ্যাটা হচ্ছে 1। আমাদের সালফিউরিক অ্যাসিড 2টা H+ আয়ন প্রদান করবে, তাই এর তুল্য সংখ্যাটা হচ্ছে 2। আমাদের ফসফরিক অ্যাসিড 3টা H+ আয়ন প্রদান করবে, তাই এর তুল্য সংখ্যাটা হচ্ছে কত? আমাদের 3। আমাদের নাইট্রিক অ্যাসিড একটা H+ আয়ন প্রদান করবে, তাই এটা তুল্য সংখ্যাটা হচ্ছে 1। এখন এর সাথে ব্যতিক্রম 2টা আমাদের অ্যাসিড আছে যাদের তুল্য সংখ্যাটা এই রুলসটা মেনে চলবে না। আমি ব্যতিক্রম 2টা লিখতেছি এবং আমরা এই সবগুলো দেখার পর ওই 2টা কেন ব্যতিক্রমী তুল্য সংখ্যা প্রদর্শন করে সে ব্যাপারটা আমি তোমাদের বলে দেব। ব্যতিক্রম 2টা কোনটা? ব্যতিক্রম 2টা আমি একটু বক্সের ভিতর লিখি। ব্যতিক্রম 2টা হচ্ছে, একটা অ্যাসিড আমরা চিন্তা করলাম H3PO3, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড। এই যে আমাদের যে ফসফরাস অ্যাসিড, তোমার এটা দেখে মনে হতে পারে যেহেতু এখানে 3টা হাইড্রোজেন আছে, তো তুমি কি মনের আনন্দে এটার তুল্য সংখ্যা কত লিখতে যাবে? 3 লিখতে যাবে। বাট এই অ্যাসিডটার তুল্য সংখ্যাটা কিন্তু 3 না। এই অ্যাসিডটা আমাদের ব্যতিক্রমী একটা তুল্য সংখ্যা প্রদর্শন করে এবং এই অ্যাসিডটার তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের 2। কেন 2 সে জিনিসটা আমি এই সবগুলো দেখার পর এটা তোমাদের বলে দেব। তারপর আরেকটা অ্যাসিড হচ্ছে আমাদের হাইপোফসফরাস অ্যাসিড অর্থাৎ H3PO2। এই অ্যাসিডটার দিকে তাকাও তো। এই অ্যাসিডটা দেখেও তোমার কাছে কি মনে হবে? যেহেতু এখানে 3টা হাইড্রোজেন আছে, তার মানে এটার তুল্য সংখ্যাটা কত হবে? তোমার 3 হবে। কিন্তু এটাও আমাদের ভুল। এটার তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের 1। এখন এই 2টা অ্যাসিড কেন এরকম ভিন্ন তুল্য সংখ্যা প্রদর্শন করে সেই জিনিসটা আমি সবগুলো দেখানোর পর বলে দেব। বাট আমাদের মাথায় রাখতে হবে এই 2টি অ্যাসিডের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন দেখে তুল্য সংখ্যা বলতে পারবো না। এখন এটার পিছনে মেইন রিজন যেটা কাজ করে সেটা হচ্ছে, আমরা পরে যে পয়েন্টটা বললাম, অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন প্রদান করে তার তুল্য সংখ্যা হচ্ছে তত। তোমার এই ফসফরাস অ্যাসিডটা জলীয় দ্রবণে 2টা H+ আয়ন প্রদান করবে, তাই এটার তুল্য সংখ্যাটা হবে 2। অপরপক্ষে তোমার হাইপোফসফরাস অ্যাসিডটা জলীয় দ্রবণে একটা H+ আয়ন প্রদান করবে, তাই এটার তুল্য সংখ্যাটা হবে 1। আমাদের অ্যাসিডের বিষয়টা গেল। এখন আসো একইভাবে আমরা যদি অ্যাসিডটা বুঝতে পারি, আমরা খুব সহজেই ক্ষারকের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাব। কিভাবে ক্লিয়ার হব? আমাদের অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ থাকে বা যতগুলো হাইড্রোজেন থাকে সেটা যদি তার তুল্য সংখ্যা হয়, আমাদের ক্ষারকের ক্ষেত্রে কি হবে? আমরা ক্ষারক চিনি কিভাবে? ক্ষারকটা নানা রকম ভাবে চেনা যায়, বাট আমাদের সবথেকে সহজভাবে চেনার উপায়টা হচ্ছে যতগুলো OH- থাকবে, আমাদের OH- যতগুলো থাকবে তাই হচ্ছে আমাদের ওই ক্ষারকের তুল্য সংখ্যা। কারণ আমরা ক্ষারকটা চিনতে পারি কিভাবে? OH দিয়ে আমরা চিনতে পারি ওটা হচ্ছে আমাদের ক্ষারক। অর্থাৎ যতগুলো OH- থাকবে বা OH- এর যে সংখ্যাটা আমাদের থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্ষারকের তুল্য সংখ্যা। একটু আমরা উদাহরণ দেখি, খুবই সহজ কিছু উদাহরণ দেখবো আমরা। আমরা যদি প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইডের কথা চিন্তা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রক্সাইডের ভিতর কয়টা OH আছে? তোমার এখানে দেখো একটা OH আছে। যেহেতু এখানে আমাদের একটা OH আছে, তার মানে এই সোডিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যাটা কত হবে? অবশ্যই এটার তুল্য সংখ্যাটা হবে আমাদের 1। আমরা যদি অন্য আরেকটা ক্ষারকের কথা চিন্তা করি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2, এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ভিতর আমরা কি দেখতে পাচ্ছি? এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ভিতর আমরা দেখতে পাচ্ছি OH আছে 2টা, তার মানে এটার তুল্য সংখ্যাটা কত হবে? আমাদের 2 হবে, সহজ হিসাব। আবার আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কথা চিন্তা করি, এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের OH কয়টা আছে? 3টা OH আছে। যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ভিতর 3টা OH আছে, তার মানে এর তুল্য সংখ্যাটা কত হবে? আমাদের 3 হবে এটার তুল্য সংখ্যা। আমরা যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কথা চিন্তা করি, ক্যালসিয়াম হাইড্রক্সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের OH কয়টা আছে? 2টা আছে, তার মানে এটারও আমাদের তুল্য সংখ্যাটা কত হবে? 2 হবে। আমরা চাইলেই অ্যাসিডের মতন করে এই তুল্য সংখ্যাটাও বের করতে পারি।
আমরা এসিডের ক্ষেত্রে বললাম যে এসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন প্রদান করে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। আমরা একইভাবে ক্ষারকের জন্য এটা বলতে পারি, ক্ষারক জলীয় দ্রবণে যতগুলো OH- আয়ন প্রদান করে তার তুল্য সংখ্যা হবে তত। ওকে, তো আমরা এসিডের বিষয়টা বুঝলাম, ক্ষারকের বিষয়টা বুঝলাম। এসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকবে তুল্য সংখ্যা তত, ব্যতিক্রম হচ্ছে আমাদের এই দুইটা। এবং ক্ষারকের ক্ষেত্রে যতগুলো OH থাকবে তার তুল্য সংখ্যা হবে তত। আসো, এরপর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আর খুবই সহজ জিনিস, এটা কঠিন কিছু না, সেটা হচ্ছে লবণের যে বিষয়টা আছে, যে লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা কত হবে। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার জন্য সবথেকে সহজ যে পদ্ধতিটা, সেটা হচ্ছে এটাকে অবশ্যই লবণ হিসাবে বিক্রিয়া করতে হবে, জারক বিজারক হিসাবে না, লবণ হিসাবে বিক্রিয়া করতে হবে। আমাদের লবণের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লবণের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের ক্যাটায়নের চার্জ বা প্লাস চার্জ যতটুকু থাকে আমাদের তুল্য সংখ্যাও তত হবে। অর্থাৎ ক্যাটায়নের চার্জ বা আমরা বলতে পারি কত, আমরা প্লাস চার্জ যতগুলো থাকবে তার তুল্য সংখ্যাটা আমাদের তত হবে। কিভাবে, একটু উদাহরণ দিলেই আমরা জিনিসটা বুঝতে পারবো। প্রথমত আমরা একটা লবণের কথা চিন্তা করলাম, ধরে নাও তোমার সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। এই সোডিয়াম ক্লোরাইডে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, সোডিয়াম ক্লোরাইডের ভিতর সোডিয়ামটা হচ্ছে আমাদের প্লাস এবং ক্লোরিনটা হচ্ছে আমাদের মাইনাস। দেখো এখানে প্লাস চার্জ কয়টা আছে, প্লাস চার্জ অবশ্যই একটা আছে, তার মানে তুল্য সংখ্যাটা কত হবে, আমাদের 1 হবে এটা তুল্য সংখ্যা। আমি যদি আবার তোমাকে বলি যে একটা লবণ সোডিয়াম কার্বনেট, ধরে নাও Na2CO3, এই যে Na2CO3 একটা লবণ যদি হয়, এই Na2CO3 ভিতর তোমার প্লাস চার্জ কতটুকু আছে একটু খেয়াল করো। আমরা জানি কার্বনেটের চার্জ হচ্ছে কত আমাদের -2, সোডিয়ামের চার্জ হচ্ছে +1, দুইটা সোডিয়াম আছে, তার মানে এটা হবে কত আমাদের +2। তার মানে এখানে প্লাস চার্জ কতগুলো আছে, দুইটা প্লাস চার্জ আছে, তার মানে এটা তুল্য সংখ্যাটা কত হবে আমাদের 2 হবে। আমরা একই রকম ভাবে বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা যদি তুমি বলো, ক্যালসিয়াম ক্লোরাইডে তুমি কি দেখতে পাচ্ছ বলো। আমাদের এই ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2 এবং ক্লোরিনের কত আমাদের -2। যেহেতু আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতর চার্জ আমাদের +2, তার মানে এটা তুল্য সংখ্যাটা কত হবে আমাদের 2 হবে। একই রকম ভাবে যদি তোমার ফেরাস সালফেটের কথা ভাবো, এই ফেরাস সালফেটটা কিন্তু তোমার যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে জারক বিজারক হিসাবেও তোমার কি ব্যবহৃত হতে পারে, অর্থাৎ তোমার জারণ বিজারণ বিক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারে, ওটা আমরা বলতেছি না। এই ফেরাস সালফেটটা যখন তোমার লবণ হিসাবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটা প্রশমন বিক্রিয়া কিংবা ধরো একটা প্রতিস্থাপন বিক্রিয়ায় যখন সে অংশগ্রহণ করবে, তখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ফেরাস সালফেটের ভিতর আয়রনের চার্জটা কত আমাদের 2+, সালফেটের চার্জটা কত আমাদের 2-, তার মানে এটা তুল্য সংখ্যাটা কত হবে আমাদের 2 হবে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ফেরাস সালফেটটা যখন তোমার লবণ হিসেবে ব্যবহৃত হবে তখন তার তুল্য সংখ্যাটা হচ্ছে কত আমাদের 2। তাহলে এরকম করে আমরা চাইলে লবণেরও কি করতে পারবো, আমরা তুল্য সংখ্যাটা বের করতে পারবো। তো লবণের যদি আমরা তুল্য সংখ্যাটা বের করতে পারি, আমাদের মোটামুটি এই মাঝখানের যে তিনটা আছে এই তিনটাই আমাদের রাসায়নিক গণনার জন্য দরকার হয়। এসিডের তুল্য সংখ্যা, ক্ষারকের তুল্য সংখ্যা এবং লবণের তুল্য সংখ্যা। এর সাথে সাথে আমরা যখন জারণ বিজারণ নিয়ে আলোচনা করব তখন আমাদের এই জারক বিজারকের তুল্য সংখ্যাটাও দরকার হয়। অর্থাৎ জারক বিজারকের তুল্য সংখ্যা বলতে আমরা কি বুঝি, জারক বিজারকের তুল্য সংখ্যা বলতে বোঝায় যে জারক বা বিজারক পদার্থ যতগুলো ইলেকট্রন ত্যাগ করে কিংবা গ্রহণ করে, অর্থাৎ আমরা বলতে পারি যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, ত্যাগ বা গ্রহণ করে তার তুল্য সংখ্যাটা হবে তত আমাদের জারক বিজারক পদার্থের ক্ষেত্রে। জারক বিজারক নিয়ে আমরা জারণ বিজারণ আলোচনা করবো, আমি ছোট্ট করে জিনিসটা শুধু বলতেছি। যেমন ধরে নাও একটা যৌগ তোমার KMnO4, এটা হচ্ছে একটা আমাদের জারক পদার্থ। এই KMnO4 হয় কি, এই KMnO4টা যখন একটা অ্যাসিডীয় মাধ্যমে থাকে তখন তার জারণ মানটা, এখানে ম্যাঙ্গানিজের জারণ মানটা হচ্ছে আমাদের +7, এই ম্যাঙ্গানিজটা হয়ে যায় কি আমাদের Mn2+ এ পরিণত হয়ে যায়। এই যে একটু তাকাও তো, ম্যাঙ্গানিজের জারণ মানটা +7 থেকে +2 হলো, অর্থাৎ জারণ মানের চেঞ্জ কত এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি KMnO4টা 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, যেহেতু সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো তার মানে এটা তুল্য সংখ্যাটা কত হবে আমাদের 5 হবে, এটা তুল্য সংখ্যা। আবার তুমি যদি ফেরাস সালফেটের কথা চিন্তা করো, এটা কিন্তু লবণ না, কিন্তু সেটা হলো জারক বিজারক পদার্থের হয়ে হিসাবে কাজ করতেছে, তখন হবে কি দেখো, তোমার এই ফেরাস সালফেটটা যখন বিক্রিয়া করে জারণ বিজারণ বিক্রিয়ায়, এই ফেরাস সালফেটটা হয়ে যায় তোমার ফেরিক সালফেট, অর্থাৎ আমাদের এরকম একটা যৌগ গঠন করে Fe2SO4 3 সে গঠন করতেছে।
অর্থাৎ এখানে আমাদের যে জারণ মানটা আছে, আয়রনের জারণ মানটা আমাদের 2+ থেকে আমাদের 3+ হয়ে যায়। এই যে জারণ মানটা 2+ থেকে আমাদের 3+ হলো, এখানে জারণ মানের চেঞ্জ কত দেখো, জারণ মানের চেঞ্জ হচ্ছে 1। তার মানে এই ক্ষেত্রে আমার এই ফেরাস সালফেটের তুল্য সংখ্যাটা কত হবে, আমাদের 1 হবে। তাহলে এরকম করে আমরা চাইলে যে কোনো অ্যাসিড কিংবা ক্ষারক অথবা লবণ, এদের সবারই কিন্তু আমরা তুল্য সংখ্যাটা বের করতে পারবো। এই ক্ষারকের ভিতর আমরা ছোট্ট একটা জিনিস বাদ দিয়েছি, সেই জিনিসটা দেখানোর সাথে সাথে এই দুইটা জিনিসের যে ব্যতিক্রমী তুল্য সংখ্যাটা কেন দেখায়, সে ব্যাপারটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমরা ক্ষারকের তুল্য সংখ্যাটা বের করার জন্য আমরা বললাম যে একটা ক্ষারকের ভিতর যতগুলো OH থাকবে তার তুল্য সংখ্যাটা হবে তত। এখন আমরা জানি যে ক্ষারক কিন্তু আমাদের এরকমও হয়, ধরো যে তোমার ক্যালসিয়াম অক্সাইড কিংবা ধরো তোমার কি ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলোও কিন্তু আমাদের কিন্তু ক্ষারক। এখন কথা হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইড কিংবা ম্যাগনেসিয়াম অক্সাইড এ ধরনের ক্ষারকগুলোর ক্ষেত্রে, বা তুমি যদি সোডিয়াম অক্সাইডের কথা চিন্তা করো, ধরো Na2O, এ ধরনের অক্সাইডগুলোর ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যাটা কত হবে। অর্থাৎ এই টাইপের ক্ষারকের ক্ষেত্রে তুমি লবণের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা যদি ব্যবহার করো, খুব সহজেই তুমি তুল্য সংখ্যাটা বের করতে পারবে। লবণের কনসেপ্টটা আমরা কি বলেছিলাম, লবণের কনসেপ্টটা আমরা বলেছিলাম যে যতগুলো তোমার কি থাকবে, প্লাস চার্জ থাকবে বা ক্যাটায়নের চার্জ যত হবে তার তুল্য সংখ্যাটা তত হবে। তো এদের ক্ষেত্রেও একই ব্যাপার। তুমি যদি এই ক্যালসিয়াম অক্সাইডের দিকে তাকাও, ক্যালসিয়াম অক্সাইডে কি দেখতে পাচ্ছ, অক্সিজেনের চার্জ হচ্ছে -2, ক্যালসিয়ামের কত আমাদের 2+, ম্যাগনেসিয়ামের কত আমাদের 2+, অক্সিজেনের কত আমাদের 2-। সোডিয়ামের ক্ষেত্রে একই ব্যাপার, এটা 2+ আর আমাদের কি 2-, তার মানে এদের সবার আমাদের কি তুল্য সংখ্যাটা হবে কত, আমাদের 2। তার মানে এই টাইপের ক্ষারকগুলোর ক্ষেত্রে আমাদের যদি তুল্য সংখ্যা বের করতে হয়, আমরা খুব সহজেই কিন্তু এভাবে তুল্য সংখ্যাটা বের করে ফেলতে পারবো। এখন আসো আমরা যে ব্যাপারটা বলতেছিলাম যে আমাদের এই যে ফসফরাস অ্যাসিড অর্থাৎ H3PO3 এবং হাইপোফসফরাস অ্যাসিড অর্থাৎ H3PO2, আমরা বলেছিলাম যে আমার এই ফসফরাস অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা হচ্ছে কত, আমাদের 2, এবং আমাদের হাইপোফসফরাস অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের 1। এখন ব্যাপারটা হচ্ছে কেন ফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা 2 এবং হাইপোফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যাটা 1। আমরা যদি এই ফসফরাস অ্যাসিডের গঠনটা আঁকি এবং এই হাইপোফসফরাস অ্যাসিডের গঠনটা আঁকি, আমাদের কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু গঠনটা আঁকার চেষ্টা করি। তোমার এই ফসফরাস অ্যাসিড, এখানে আমাদের কি হবে, ফসফরাসের সাথে তুমি প্রথমত একটা অক্সিজেন দিয়ে দাও, আর বাকি যে তোমার যে দুইটা অক্সিজেন আছে, সেই অক্সিজেন দুইটার সাথে তোমার কি থাকে, একটা করে হাইড্রোজেন থাকলো, আর একটা অক্সিজেন তার সাথে একটা করে হাইড্রোজেন থাকলো। আমার এখানে হাইড্রোজেন ছিল 3টা, আরেকটা হাইড্রোজেন তোমার কার সাথে যুক্ত হবে, আমাদের ফসফরাসের সাথে যুক্ত অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের কি ফসফরাস অ্যাসিডের গঠন। অপরপক্ষে তুমি যদি এই হাইপোফসফরাস অ্যাসিডের গঠনটা আঁকার চেষ্টা করো, এটা কিরকম ভাবে একটু খেয়াল করো। তুমি ফসফরাসের সাথে একটা অক্সিজেন দিয়ে দাও, বাকি আর একটা যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা যুক্ত হবে তোমার কি হাইড্রোজেনের সাথে, আর বাকি যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকবে তোমার কার সাথে বলো, এই ফসফরাসের সাথে যুক্ত অবস্থায় থাকবে। এখন আমরা জানি যে একটা অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন প্রদান করতে পারে তার তুল্য সংখ্যা হচ্ছে তত। তোমার এই ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এই যে ফসফরাস অ্যাসিডের গঠনটা, এটা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে কয়টা, 2টা হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে। যেহেতু এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে, এই 2টা হাইড্রোজেনই সে তোমার কি করতে পারে, জলীয় দ্রবণে প্রদান করতে পারে। তাই এটার তুল্য সংখ্যাটা কত, আমাদের 2। সে এই ফসফরাসের সাথে যুক্ত হাইড্রোজেনটা প্রদান করতে পারে না, এর পেছনে মেইন যে রিজনটা কাজ করে সেটা হচ্ছে তোমার আমাদের এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 এবং এই ফসফরাসেরও তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আমাদের 2.1। এই দুইটা জিনিসের তড়িৎ ঋণাত্মকতার মান সেম হওয়ার কারণে তোমার এই হাইড্রোজেনটা এখান থেকে এই যে শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো হাইড্রোজেনের কাছ থেকে ফসফরাস নিজের দিকে টান দিয়ে নিয়ে যেতে পারে না। ফলে তোমার কি হাইড্রোজেনটাও এখান থেকে তোমার কি ত্যাগ হয় না। কিন্তু তোমার এই অক্সিজেন, এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আমাদের 2.1। দেখো তো এখানে কি তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা অনেক বেশি। যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা অনেক বেশি, তোমার এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো করে কি, অক্সিজেন নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার ফলে এদের ভিতর যে বন্ধনটা, সেই বন্ধনটা খুবই দুর্বল হয়ে যায়। আর দুর্বল হওয়ার কারণেই তোমার এখান থেকে হাইড্রোজেনটা সুন্দর বের হয়ে যায়। তার মানে আমাদের এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, এই দুইটা হাইড্রোজেন আমাদের এই ফসফরাস অ্যাসিডের, এই দুটো তোমার কি ত্যাগ করা সম্ভব। বাট হাইড্রোজেনের সাথে তোমার ফসফরাস যে যুক্ত অবস্থায় আছে, এই হাইড্রোজেনটা তোমার কি ত্যাগ করা সম্ভব না।
এখন একইভাবে তুমি যদি এই হাইপোফসফরাস অ্যাসিডের দিকে তাকাও, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে একটা। তার মানে যেহেতু অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা যুক্ত আছে, এই হাইড্রোজেনটাকেই সে ত্যাগ করতে পারবে। তাই এর তুল্য সংখ্যাটা কত হয় আমাদের? ১ হয়। এই যে আমাদের যে ফসফরাসের সাথে যে ২ টা হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে, এই ২ টা হাইড্রোজেনকে তোমার কিন্তু এই হাইপোফসফরাস অ্যাসিড ত্যাগ করতে পারে না। তাই এটার তুল্য সংখ্যাটা তোমার কি একই থাকতেছে। কারণ হচ্ছে তোমার অক্সিজেনের সাথে তোমার হাইড্রোজেন যুক্ত আছে একটা। অপরপক্ষে আমরা যে ফসফরিক অ্যাসিড বলেছিলাম যে H3PO4, এটার যদি আমরা গঠনটা আঁকি, এটা নরমাল অবস্থায় আমরা দেখতে পারবো এই ৩ টা হাইড্রোজেনই অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় থাকে। তাই সে ৩ টা হাইড্রোজেনই তোমার কি করতে পারে? ত্যাগ করতে পারে। তাই আমাদের ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা আমাদের ৩ হয়। আমরা এই লেকচারটা শুরু করার প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের তুল্য সংখ্যাটা আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারের জন্য একটা ম্যাজিক্যাল একটা টার্ম। এখন সে ব্যাপারটা কেন বলেছিলাম সেটা একটু আমি উদাহরণ দেই। এই তুল্য সংখ্যাটা নিয়ে আমরা সামনে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ার ম্যাথগুলো করব কিংবা সমতুল্যের ম্যাথগুলো করব, ট্রাইটেশনের ম্যাথগুলো আমরা যখন করব, তখন আমরা তুল্য সংখ্যাটা কিভাবে কোথায় ব্যবহৃত হয় সে ব্যাপারটা নিয়ে আরো স্পষ্ট আমরা ধারণা পাবো। কিন্তু তার আগে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করি তোমার এই তুল্য সংখ্যাটা আসলে কোথায় কোথায় ব্যবহৃত হবে। প্রথম কথা হচ্ছে তুমি সুন্দর করে একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই তুল্য সংখ্যাটা, তোমার এই তুল্য সংখ্যা, এটা হচ্ছে আমাদের মোল সংখ্যার বিপরীত রাশি। তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের মোল সংখ্যার বিপরীত রাশি। এখন মোল সংখ্যার বিপরীত রাশি বলতে বললাম কি? একটু দেখো। ঘটনাটা হচ্ছে তুমি যদি যেকোনো একটা রাসায়নিক বিক্রিয়া সমতা করতে যাও, ধরো আমি তোমাকে বললাম যে HCl এবং NaOH অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়ার ডান পাশে কি উৎপন্ন হচ্ছে ওটা আমি লিখতেছি না। আমি শুধুমাত্র বাম পাশটাই লিখলাম। ঠিক আছে? আবার ধরো অন্য একটা বিক্রিয়া দেখলাম, ধরো যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তুমি বিক্রিয়া করলা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া করছো। একটু দেখো জিনিসটা, খুবই মজার একটা জিনিস। আবার আমরা যদি চিন্তা করি যে তুমি এখানে কি করলা, ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4, তার সাথে তুমি এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলা। এখন এখান থেকে তুমি বিক্রিয়াটা কমপ্লিট না করে, অর্থাৎ তুমি যদি ডান পাশেরটা না লেখো, তুমি কি বাম পাশের সমতাটা কখনো লিখতে পারবে? তোমার মাথায় অবশ্যই আসবে আমি বিক্রিয়া কমপ্লিট না করে কিভাবে আবার সমতা করব। আবার আমার তো জানতে হবে যে আমাদের ডান পাশে কি উৎপন্ন হয়। উৎপাদগুলো দেখব, তারপর কি বিক্রিয়াকার উৎপাদের সংখ্যা গণনা করব, তারপর আমি বিক্রিয়াটাকে সমতা করে ফেলব। ব্যাপারটা এরকম না। আমরা এই বিক্রিয়াটা যদি চাই খুব সহজেই বিক্রিয়ার ডান পাশটা না লিখেও আমরা কি করতে পারবো? বাম পাশের অর্থাৎ বিক্রিয়কে সমতাটা করে ফেলতে পারবো। কিভাবে করতে পারবো একটু দেখো। আমি এখানে একটা লাইন বললাম যে তুল্য সংখ্যা হচ্ছে তোমার মোল সংখ্যার বিপরীত রাশি। অর্থাৎ এটা দ্বারা কি বললাম? একটু খেয়াল করো তো। তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটার তুল্য সংখ্যাটা কত? ১, কারণ তার ভিতর OH আছে একটা। তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যাটাও ১, কারণ এর ভিতর কি হাইড্রোজেন আছে একটা। এখন এখানে যে ব্যাপারটা হবে, এই যে তুল্য সংখ্যাটা আছে যখন এই অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করবে, তোমার এই তুল্য সংখ্যাটা জাস্ট সুন্দর করে কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ কিভাবে হবে শোনো একটু। তোমার এই HCl এর তুল্য সংখ্যাটা চলে যাবে কার সামনে বলো? তোমার এই NaOH এর সামনে, এবং NaOH এর তুল্য সংখ্যাটা চলে আসবে কার সামনে বলো? তোমার HCl এর সামনে। যেহেতু আমার HCl এর তুল্য সংখ্যা ১, সেটা যদি NaOH এর সামনে চলে যায়, NaOH বিক্রিয়ায় ব্যবহৃত হবে তোমার ১ মোল। আর ১ মোল লেখা যা না লেখা একই কথা। আবার NaOH এর তুল্য সংখ্যা যেহেতু ১, তার মানে তোমার HCl বিক্রিয়ায় ব্যবহৃত হবে কয় মোল বলো? ১ মোল। আর এটার কারণটা হচ্ছে গিয়ে তোমার, আমরা এই যে তুল্য সংখ্যাটা, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা চলে গেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যাটা চলে আসলো কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে। আর যেহেতু দুইটাই ১, তাই আমাদের কত এই পাশে কিছু লেখার দরকার পড়ে নাই। এখন তুমি যদি বিক্রিয়াটা কমপ্লিট করো, তুমি দেখবে যে তোমার এই বাম পাশের সমতাটা একদম ক্লিয়ারলি হয়ে গেছে। কিভাবে একটু খেয়াল করো। তুমি এখানে এই বিক্রিয়ার ফলে তৈরি হবে তোমাদের NaCl প্লাস H2O, মানে পানি তৈরি করলো। এই যে জিনিসটা আমাদের তৈরি করলো, তুমি দেখো এই পাশে তোমার সোডিয়াম আছে একটা, সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে একটা, হাইড্রোজেন আছে ২ টা এবং অক্সিজেন আছে একটা। দেখো বিক্রিয়াটা তোমার সমতা হয়ে গেছে। তুমি কিন্তু বিক্রিয়াটা ডান পাশটা না করি বাম পাশের সমতাটা তুমি এভাবে করে ফেলতে পারো। একটু খেয়াল করো, পরের বিক্রিয়াটার দিকে একটু তাকাও। পরের বিক্রিয়াটা আমাদের কি আছে দেখো। তোমার এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার তুল্য সংখ্যাটা কত বলো? ২, এবং তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা কত বলো? ১। তার মানে আমরা কি বলছি? তুল্য সংখ্যাটা মোল সংখ্যার বিপরীত রাশি। যেহেতু তুল্য সংখ্যাটা মোল সংখ্যার বিপরীত রাশি, তার মানে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা গিয়ে গুণ হবে কার সামনে? তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সামনে।
এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যাটা এসে গুণ হবে কার সামনে? তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে। যেহেতু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা ১, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সামনে ১ গুণ হওয়া যা না হওয়া একই কথা। অপরপক্ষে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যাটা কত? আমাদের ২। তার মানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে গুণ হবে কত? আমাদের ২ গুণ হবে। এখন তুমি যদি এই যে বিক্রিয়াটা তুমি যদি ডান পাশটা করে ফেলো, তুমি দেখবে খুব সহজেই তোমার কি বাম পাশের সমতাটা অলরেডি তোমার কি হয়ে গেছে। কিভাবে একটু বিক্রিয়াটা কমপ্লিট করলে তুমি বুঝতে পারবে। যেমন দেখো, তোমার এই বিক্রিয়াটার ফলে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে তোমার এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং আমাদের কি উৎপন্ন হবে? আমাদের H2O, মানে আমাদের কি পানি তৈরি হবে। এখন এই যে বিক্রিয়াটা হলো, তোমার এই বাম পাশে আর তোমার কোনো হাত দেওয়ার দরকার পড়বে না। তুমি জাস্ট ডান পাশটা সমতা করো, তাহলেই হয়ে যাবে। আমি ডান পাশেও একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের তুল্য সংখ্যা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে একটু দেখো, তোমার এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটার তুল্য সংখ্যাটা কত বলো দেখি? যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ এবং এর চার্জ হচ্ছে কত? আমাদের ক্যাটায়নের চার্জ কত? আমাদের 2+, তার মানে এটার তুল্য সংখ্যাটা হচ্ছে 2। এবং H2O এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি একটা H+ আছে, একটা OH- আছে। আমরা জানি কি একটা যৌগের ভিতর যতগুলো H+ থাকবে বা যতগুলো OH- থাকবে তার তুল্য সংখ্যা তত হবে। তার মানে আমরা H+ হিসাব করলেও আমাদের H2O এর তুল্য সংখ্যা কত? ১। আমরা যদি OH- হিসাব করি তাও এটা তুল্য সংখ্যা কত? ১। তার মানে আমাদের কত? এর তুল্য সংখ্যাটা গিয়ে গুণ হবে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সামনে, এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যাটা গুণ হয়ে যাবে কার সামনে বলো? আমাদের H2O বা পানির সামনে গুণ হয়ে যাবে। আমাদের কি বিক্রিয়ার সুন্দর করে কি সমতাটা হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি বাম পাশ, ডান পাশ যে পাশে চিন্তা করো না কেন, তুমি তুল্য সংখ্যা দিয়ে খুব সহজেই কিন্তু বিক্রিয়াটা সমতা করে ফেলতে পারতেছো। পরের বিক্রিয়াটা চিন্তা করো। এই বিক্রিয়াটায় তুমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বুঝবে। কারণ এই বিক্রিয়াটা আমরা যখন নরমালি কমপ্লিট করে সমতা করতে যাই, মাঝে, মাঝে একটু আমরা ঝামেলায় পড়ে যেতে পারি কিংবা বিক্রিয়ায় কি উৎপন্ন হবে আমরা নাও বুঝতে পারি। বাট তুমি যখন বিক্রিয়াটা করতে যাবে, দেখো একটু, তোমার এই ফসফরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা হবে ৩। কারণ এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? ৩ টা। আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার তুল্য সংখ্যাটা হবে কত? আমাদের ২। কারণ এর ভিতরে আমাদের OH আছে ২ টা। তোমার এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু তুল্য সংখ্যাটা ২, তার মানে আমাদের এই ফসফরিক অ্যাসিডের সামনে গুণ হবে কত? আমাদের ২। কারণ আমরা কি মোল সংখ্যাটা তুল্য সংখ্যার বিপরীত রাশি বা তুল্য সংখ্যাটা মোল সংখ্যার বিপরীত রাশি, দুইটাই বলতে পারি আমরা। অপরপক্ষে তোমার এই ফসফরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা যেহেতু ৩, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সামনে আমাদের গুণ হবে কত? আমাদের ৩ গুণ হবে। এখন তুমি যখন এই বিক্রিয়াটা করলে, বিক্রিয়াটার ফলে কি, কি উৎপন্ন হবে করে ফেলো, দেখো যে তোমার কি এখানকার যে সমতাটা খুব সুন্দর করে হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে একটু খেয়াল করো। এই বিক্রিয়ার ফলে আমাদের উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম ফসফেট, অর্থাৎ Mg3PO4 2, অর্থাৎ ম্যাগনেসিয়াম ফসফেট আমাদের তৈরি হলো। আর সাথে আমাদের এখানে কি তৈরি করবে? আমাদের পানি তৈরি করবে। এখন তুমি চাইলে এই পাশ অনুযায়ী এ পাশে তুমি কি সমতাটা করতে পারো। আর যদি চাও যে না তুল্য সংখ্যা ধরে সমতা করবে, তুমি কিন্তু তাও করতে পারো। কিভাবে একটু খেয়াল করো। তোমার এই ম্যাগনেসিয়াম ফসফেট হচ্ছে একটা লবণ, এর তুল্য সংখ্যাটা কত হবে? ক্যাটায়নের চার্জ। আমাদের ম্যাগনেসিয়াম জানি এর চার্জ হচ্ছে আমাদের 2+, আছে ৩ টা, তার মানে এর চার্জ হচ্ছে কত? আমাদের +6, তার মানে এটার তুল্য সংখ্যাটা কত? আমাদের ৬। তার মানে আমাদের এই পানির সামনে কত চলে যাবে? আমাদের ৬ চলে যাবে। আর পানির তুল্য সংখ্যাটা ১, ওর সামনে কত চলে আসবে? ১ চলে আসবে। তুমি হিসাব করে দেখো, তোমার বাম পাশ এবং ডান পাশ ২ পাশই তোমার কি হয়ে গেছে? সুন্দর করে সমতা হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি, একটা বিক্রিয়া আমরা যখন করতে যাব, আমাদের তুল্য সংখ্যাটা জানা থাকলে বিক্রিয়ার সমতাটা, অর্থাৎ টাইট্রেশনের জন্য এসিড ক্ষারের বিক্রিয়ার যে সমতাগুলো আছে, সেই সমতাগুলো আমরা খুব সহজেই করতে পারবো। সেম জিনিসটা আমাদের জারক ও বিজারকের ক্ষেত্রেও কাজে লাগে। তুল্য সংখ্যাটা সামনে বসিয়ে দিয়ে আমরা কি করতে পারি? সমতাগুলো আমরা করে ফেলতে পারি। তাহলে এটা আমাদের কি তুল্য সংখ্যার নাম্বার 1 কাজটা গেল। অর্থাৎ আমরা কি বিক্রিয়ার সমতার জন্য আমরা ব্যবহার করতে পারি। তুল্য সংখ্যা নিয়ে আরো ২ টা কাজে আমরা ব্যবহার করব। আমাদের নরমাল টাইট্রেশনের জন্য যে ফর্মুলাটা আছে, অর্থাৎ V1S1 = V2S2, এই যে আমাদের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা সুন্দর করে মাথায় রাখবো V1S1 যেই অ্যাসিড এবং যেই অ্যাসিড কিংবা ক্ষারকের, আমাদের এই V1S1 যে অ্যাসিড কিংবা ক্ষারকের ঘনমাত্রা এবং আয়তন তার তুল্য সংখ্যাটা সুন্দর করে সামনে গুণ করে দিবে। তুল্য সংখ্যা এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এবং V2S2 যে অ্যাসিড কিংবা ক্ষারকের তোমার কি হচ্ছে? ঘনমাত্রা এবং আয়তন হচ্ছে, তার তুল্য সংখ্যাটা এখানে সুন্দর করে এখানে গুণ করে দিবে। ওকে? তো তুল্য সংখ্যাটা এখানে গুণ করে দিবে। গুণ করে দিলেই আমাদের কি সুন্দর করে মানটা বের হয়ে যাবে। এখানে একটু খেয়াল করো, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরে নাও তুমি একটা বিক্রিয়া করতেছো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া করতেছো। তো আমরা যদি হিসাব করি যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন হচ্ছে V1, ঘনমাত্রা হচ্ছে S1 এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর
আমাদের আয়তনটা হচ্ছে V2, ঘনমাত্রাটা হচ্ছে কি আমাদের S2, তখন তোমার যে ঘটনাটা হয় সেটা হচ্ছে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, তার মানে এর সামনে গুণ হবে 1, 1 গুণ করা যায় না করা একই কথা। অপরপক্ষে আমার এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যাটা হচ্ছে 2, তার মানে এর সামনে গুণ হয়ে যাবে কত আমাদের 2। তো এটাই হচ্ছে আমাদের তুল্য সংখ্যার আরেকটা ব্যবহার। অপরপক্ষে আমাদের এই সাইটেশন রিলেটেড আরেকটা কনসেপ্ট আছে আমাদের, যেটা নিয়ে আমরা সামনে জানতে পারবো, সেটা হচ্ছে সমতুল্য। অর্থাৎ এরকম ৩টা দাগ দিয়ে আমাদের সমতুল্য কনসেপ্টটা বোঝা যায়। এই সমতুল্যের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে V1S1 = V2S2 এর ক্ষেত্রে আমাদের যার আয়তন আর ঘনমাত্রা তার তুল্য সংখ্যাটার সামনে গুণ হয়, কিন্তু সমতুল্যের ক্ষেত্রে সামনে আমরা বিপরীতটার তুল্য সংখ্যা গুণ করে দিব। বিপরীতটার তুল্য সংখ্যা, অর্থাৎ বিপরীতটার তুল্য সংখ্যা সামনে গুণ হবে, সাথে আমাদের কি এখানে আয়তন এবং ঘনমাত্রা যা থাকে না থাকে সেগুলো আমরা গুণ করে দেব, মোল সংখ্যা গুণ করে দেব। আর এখানে আমরা কি বলতে পারি, বিপরীতটার তুল্য সংখ্যা। তো এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ হচ্ছে তোমার এগুলো নিয়ে আমাদের সামনে অনেক ম্যাথ ট্যাথ আছে। বাট আমি একটু ধারণা দিয়ে রাখলাম তুল্য সংখ্যাটা আমাদের কত, এসব ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা যাবে, এবং এই তুল্য সংখ্যার মাধ্যমেই আমাদের যে পরের যে টপিকটা, অর্থাৎ আমাদের যে তুল্য ভর, এই তুল্য ভরটাও আমরা কি তুল্য সংখ্যার মাধ্যমে বের করতে পারবো। তাহলে বলা যায় কি, এই যে আমাদের যে তুল্য ভর জিনিসটার জন্য আমাদেরকে তুল্য সংখ্যা হচ্ছে একটা এর ব্যবহার। অর্থাৎ আমরা 3টা জিনিস পেলাম। প্রথম কথা হচ্ছে তুমি রাসায়নিক বিক্রিয়া সমতা করার জন্য তুমি কি করতে পারবা, তুল্য সংখ্যা বের করতে পারবে। এবং ট্রাইটেশনের যে 2টা সূত্র আছে, V1S1 = V2S2, সেক্ষেত্রে তুমি কি সামনের তুল্য সংখ্যাটা গুণ হবে, এবং সমতুল্যের ক্ষেত্রে বিপরীতটার তুল্য সংখ্যা সামনে গুণ হবে, এবং আমাদের যে তুল্য ভরটা আছে তুল্য ভরটা বের করার জন্য আমাদের কি তুল্য সংখ্যাটা আমাদের কি কাজে লাগবে। তুল্য সংখ্যা সম্পর্কে ধারণা নেওয়ার পর এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের তুল্য ভর। তুল্য ভর জিনিসটা কি? তুল্য ভরটাকে আমরা মাঝে মাঝেই করি কি, যে পারমাণবিক ভর কিংবা আণবিক ভরের সাথে আমরা গুলিয়ে ফেলি। বাট তুল্য ভর জিনিসটা কিন্তু আলাদা একটা জিনিস। আমাদের এই তুল্য ভরের খুব বড়সড় একটা সংজ্ঞা আছে। আমরা সেই সংজ্ঞার দিকে আমরা যাচ্ছি না। তুল্য ভরটা আমাদের যখন দরকার হবে, তুল্য ভরটা আমরা এভাবে বের করতে পারবো। বাট লাস্টে দরকার হলে আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিব। ব্যাপারটা হচ্ছে তুল্য ভর জিনিসটা বের করার জন্য, তুল্য ভরটা তোমার কি একটা মৌলের হতে পারে, একটা যৌগেরও হতে পারে। তুমি যার তুল্য ভর বের করতেছো তার পারমাণবিক ভর বা আণবিক ভরটাকে, অর্থাৎ তোমার পারমাণবিক ভর বা আণবিক ভর, পারমাণবিক ভর বা আণবিক ভর, এই জিনিসটাকে যদি তুমি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দাও, তুল্য সংখ্যা দ্বারা যদি ভাগ করো, তাহলে তুমি তুল্য ভরটা পেয়ে যাবে। উদাহরণ দিলে জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও একটা যৌগের কথা তুমি চিন্তা করো। ধরে নাও তুমি H2SO4, এই সালফিউরিক অ্যাসিড। আমাদের এই সালফিউরিক অ্যাসিড, এটার আণবিক ভরটা আমরা জানি কত বলো, 98 হচ্ছে তোমার এটার আণবিক ভর। এই আণবিক ভরটাকে যদি তুমি তার তুল্য সংখ্যা দ্বারা যদি তুমি কি করে দাও, এই আণবিক ভরটাকে তুমি যদি এর তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দাও, তুমি তার তুল্য ভরটা পেয়ে যাবে। এটা হচ্ছে তার আণবিক ভর। তার মানে এটা তুল্য ভরটা কত হবে একটু খেয়াল করো। তুল্য ভর যদি আমরা চিন্তা করি, আমাদের এই 98 কে আমরা ভাগ করব কত দ্বারা বলো, আমাদের এই সালফিউরিক অ্যাসিড এর তুল্য সংখ্যাটা কত, হাইড্রোজেন যেহেতু 2টা আছে, তার মানে এর তুল্য সংখ্যাটা হচ্ছে 2। তার মানে তুমি সুন্দর করে এটাকে 2 দ্বারা ভাগ করে দাও, তুমি এই 49 আছে যেটা, এটাই হচ্ছে আমাদের এটা তুল্য ভর। তো 49 গ্রাম হচ্ছে কি আমাদের এই সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের তুল্য ভর। তাহলে আমরা কি এরকম করে আমরা যে কোনো একটা মৌলের কিংবা যৌগের যে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর যেটা আছে, তাকে যদি আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দিই, আমরা তার তুল্য ভরটা পেয়ে যাব। কিছু কিছু মৌল কিংবা যৌগের ক্ষেত্রে হয় কি, তার তুল্য ভর এবং পারমাণবিক ভর বা আণবিক ভরটা তোমার কি সেম হয়। যেমন একটা উদাহরণ তুমি চিন্তা করতে পারো, ধরে নাও এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার আণবিক ভরটা কত তোমার কি 36.5। তার মানে যেহেতু এটার আণবিক ভরটা 36.5 এবং এটা তুল্য সংখ্যাটা কত বলে, এটা তুল্য সংখ্যাটা হচ্ছে 1। এটা তুমি যখন তুল্য ভরটা বের করতে যাবে, এটা তুল্য ভরটা কত হবে একটু খেয়াল করো। তোমার এর আণবিক ভরটা কত আছে আমাদের 36.5, তাকে তুমি ভাগ করতেছো কত দ্বারা বলো, আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে তুল্য সংখ্যাটা আছে 1 দ্বারা ভাগ করে দাও। এই 36.5 গ্রামই হবে কি এটার তুল্য ভর। তার মানে দেখতে পাচ্ছি কত, এটার আণবিক ভর এবং তুল্য ভরটা আমাদের কি সেম হচ্ছে। তা আমরা বলতে পারি কি, যে সকল যৌগের জন্য বা যে সকল মৌলের তোমার তুল্য সংখ্যা 1, তাদের জন্য তোমার তুল্য ভর এবং আণবিক ভর, পারমাণবিক ভর, এই 2টা জিনিস আমাদের সেম হবে। অর্থাৎ আমরা বলতে পারি তুল্য সংখ্যা 1 হলে, আমরা এই লাইনটা লিখতে পারি এখান থেকে। আমাদের যদি তুল্য সংখ্যাটা হয় 1,
তুল্য সংখ্যা ১ হলে আমরা বলতে পারি কি আমাদের তুল্য ভর ইকুয়াল টু আমাদের কি আণবিক ভর। তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে আমাদের আণবিক ভর, বা আমরা কি মৌল হলে তার কি পারমাণবিক ভর। মৌল হলে তার আমরা বলতে পারি কি পারমাণবিক ভর। অর্থাৎ আমাদের তুল্য সংখ্যাটা সেম হলে, কারণ তুমি কি এই আণবিক ভর বা পারমাণবিক ভরকে ১ দ্বারা ভাগ করলে তোমার তো সেম জিনিসই আসবে। যেহেতু আমাদের তুল্য সংখ্যাটা ১, আমাদেরকে তুল্য ভর জিনিসটা কি? তুল্য ভরটা হচ্ছে আমাদের এই পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি তুমি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে তুল্য ভরটা পাবে। তার মানে ঘটনাটা হচ্ছে তুমি একটা আণবিক ভর বা পারমাণবিক ভরকে ১ দ্বারা যদি ভাগ করো, ওই জিনিসটাই তো চলে আসতেছে। তাই আমাদের কত তুল্য ভর এবং তোমার কি এই আণবিক ভর বা পারমাণবিক ভরটা তোমার কি চলে আসবে? সেম চলে আসবে। তো আশা করি আমাদের তুল্য ভরের কনসেপ্টটা ক্লিয়ার। তুমি যেকোনো যৌগের জন্য চাইলে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে কিন্তু তুল্য ভরটা বের করতে পারবে। যদি তোমার মনে হয় যে আমি তোমাকে আরেকটু উদাহরণ দেখাতে পারি। ধরে নাও তুমি চিন্তা করো যে এই NaCl একটা যৌগ। এই যৌগটার ক্ষেত্রে যদি তোমাকে বলে যে এই যৌগটার জন্য তুল্য ভর আর আণবিক ভর সেম কিনা? এই যৌগটার দিকে যদি তুমি একটু তাকাও, তুমি জানো এটার তুল্য সংখ্যাটা কত তোমার কি? ১। যেহেতু এটার ক্যাটায়নের চার্জ কত আমাদের +1, তাই এটার তুল্য সংখ্যাটা ১। যেহেতু আমাদের NaCl এর তুল্য সংখ্যাটা ১, তার মানে এটার তুল্য ভর হবে কি তার আণবিক ভরের সমান হবে। কারণ কি এটার তুল্য ভরটা কত হবে? এটার আণবিক ভরটা কত আমাদের ৫৮.৫। এই ৫৮.৫ কে তুমি যখন তার তুল্য সংখ্যা ১ দ্বারা ভাগ করবা, তুমি কি ৫৮.৫ ই পাবে। তার মানে ৫৮.৫ গ্রাম হচ্ছে কি এটার তুল্য ভর। আবার তুমি যদি অন্য আরেকটা যৌগের কথা চিন্তা করো, ধরে নাও কি ক্যালসিয়াম কার্বনেট। একটা যৌগ। একটু খেয়াল করো তো, তোমার এই ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? তোমার এটা ক্যাটায়নের চার্জ হচ্ছে কত আমাদের 2+, তার মানে এটার তুল্য সংখ্যাটা কত আমাদের ২। এটার তুল্য সংখ্যাটা যেহেতু ২, তার মানে এর জন্য কিন্তু তোমার তুল্য ভর এবং আণবিক ভরটা কিন্তু তোমার সেম হবে না। এজন্য তুল্য ভরটা কত হবে? দেখো তো, তুল্য ভর। এটার আণবিক ভরটা জানি কত আমরা? ১০০ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। তাকে ২ দ্বারা ভাগ করলে তুমি ৫০ গ্রাম পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম কার্বনেটের জন্য তুল্য ভর। তাহলে আশা করি আমাদের তুল্য সংখ্যা এবং তুল্য ভর এই ২ টা জিনিসই আমাদের কাছে ক্লিয়ার হলো। তুল্য ভর জিনিসটা আমাদের মাঝে, মাঝে কিছু ক্ষেত্রে আমাদের দরকার হয়। এটা আমরা কিছু প্রয়োগ আমরা পরবর্তীতে দেখে নেব। তবে আমাদের এখান থেকে খুব ভালোভাবে যে জিনিসটা সম্পর্কে ধারণা রাখতে হবে বা স্পষ্ট কনসেপ্টটা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। কেননা তুল্য সংখ্যাটা আমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্নভাবে আমাদের কি ব্যবহার হবে। তো আমরা যদি তুল্য সংখ্যাটা একটু ভালো করে পারি, আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আমরা সামনে দেখব, সেই ম্যাথ গুলো আমাদের কাছে খুবই সহজ মনে হবে।